হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় ICSE 2023 এর স্টুডেন্টসদের জন্য বিশেষ কিছু সতর্কতার কথা। তোমরা অনেকেই এতদিনে জেনে গেছো যে আমার কাছে একটা মক টেস্ট হয়ে গেছে। ডিসেম্বরে একটা মক টেস্ট হয়ে গেছে, যেখানে অনেকেই কিন্তু পরীক্ষাটা দিয়েছো তোমাদের মধ্যে থেকে, তোমরা জানো। সেখানে সেই পরীক্ষার কপি চেক করতে গিয়ে আমি খুব মারাত্মক কিছু ভুল তোমাদের কপিতে দেখলাম। এমনটা নয় যে সকলের কপিতেই দেখলাম, বেশ কিছু স্টুডেন্ট আউট অফ 80, 60 আপ স্কোর করেছো, কিন্তু অনেকেই আবার 30 থেকে 40-র মধ্যেও কিন্তু স্কোর করেছো। সেই কারণে আমি বলছি, আবার একেবারে 30-রও কম দু একজন করেছো, তাদের আমি বারবার বলবো ভীষণ ভালোভাবে পড়াশোনা করো। আর যে ক্ষেত্রে তোমাদের মার্কসটা 50, 40 এরকম জায়গায় চলে গেছে যে ভুলগুলোর জন্য, সেই বিষয়গুলোতে আমার মনে হলো যে এর ওপরে একটা ভিডিও তোমাদের যদি আমি সামনে করে দিই, তাহলে তোমরা পরীক্ষার সময় এই বিষয়গুলোতে সচেতন থাকতে পারবে। সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আজকে বলতে এসেছি। আর একটা কথা সবার আগে বলবো যে তোমরা অবশ্যই পরীক্ষার সময় উত্তর লেখার আগে প্রশ্নপত্রটা কিন্তু ভালো করে পড়ে নেবে, তোমাদের পছন্দের উত্তরগুলোতে টিকমার্ক দিয়ে নেবে, তারপরে তোমরা লেখা শুরু করবে। যাই হোক, আমি আসি বিশেষ সতর্কতার বিষয়গুলোতে। প্রথমেই আসবো সেকশন এ, যেখানে কোয়েশ্চেন নাম্বার 1-এ তোমরা একটা রচনা পাও, অনেকগুলো অপশান থাকে। সেক্ষেত্রে তোমরা অনেকেই যেটা করেছো আমি দেখলাম, সেটা হলো তোমরা ডাইরেক্ট কোয়েশ্চেন নাম্বার 1 রোমান হরফে যে নাম্বারিং থাকে 1 2 3 4, যেটা তোমরা করেছো নাম্বার 3 or 2 or 4 লিখে তোমরা একেবারে রচনাটা লেখা স্টার্ট করে দিয়েছো। তোমরা কিন্তু এমনটা করবে না। পরীক্ষক যেন তোমার কপি চেক করতে গিয়ে প্রশ্নপত্র নিয়ে তাকে খুলে দেখতে না হয় যে ঠিক কোন রচনাটা তুমি লিখেছো। সেই কারণে কোয়েশ্চেন নাম্বার 1 পার্টিকুলার নাম্বারটা, যে 1 2 3 4 রোমান হরফে যে নাম্বারটা আছে ডিভিশনের, সেই নাম্বারটা দেওয়ার পর তুমি একেবারে টপে রচনার বিষয়টা একটু বড় বড় করে লিখে নাও, আন্ডারলাইন করো, 2 লাইন ছেড়ে তোমার রচনাটা লিখতে শুরু করো। তাহলে দেখবে পরীক্ষকের প্রথমেই তোমার প্রতি একটা কিন্তু ভালো নজর আসবে। আমি এসব ক্ষেত্রে এবার মার্কস কেটেছি, কারণ এটা তোমাদের ফার্স্ট মক টেস্ট, তোমাদের এই বিষয়গুলো সচেতন করা আমার খুব প্রয়োজন। এবার বলি, তোমরা যখন রচনাটা লিখতে শুরু করছো, যে কোনো রচনার শুরুতে কিন্তু একটা ভূমিকা থাকে। বিষয়ের ডাইরেক্ট প্রবেশ করার আগে সেই বিষয়টা নিয়ে একটু বলে নেওয়া। যেমন এবারে আমি একটা রচনা বোধহয় দিয়েছিলাম, যেখানে তোমরা তোমাদের এমন কি একটা বিষয়, রচনার বিষয়টা ছিল যে তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভুল, যেটার জন্য তুমি এখনো অনুশোচনা করো, এই বিষয় নিয়ে একটা রচনা লেখো। এক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অনেকেই ঘটনাটাকে নিয়ে স্টার্ট করে দিয়েছো, এমনটা কিন্তু করো না। তোমরা প্রথমেই লিখবে, ভূমিকা লিখবে, যে প্রত্যেক মানুষের জীবনে চলার পথে কোনো না কোনো ভুল হয়ে থাকে। মানুষ যে সবসময় সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে চলাফেরা করে তা নয়, এরকম ধরনের একটা ভূমিকা। ঠিক এরকমই একটা ভুল আমার জীবনে ঘটেছিল, এভাবে তুমি ভূমিকাটা শেষ করলে তারপরের প্যারাগ্রাফে এসে তোমাকে গল্পটা ঘটনাটা লিখতে হবে। এবং এই ঘটনাটা টুকরো টুকরো করে তোমাকে বিভিন্ন বিষয়ে ভাগ করে বিভিন্ন প্যারাগ্রাফে লিখতে হবে। আমি বলছি না প্রত্যেকটা সাব হেডিং করতে হবে, সাব হেডিং না করলেও চলে, কিন্তু তোমাকে বিষয়গুলোকে আলাদা করে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসবো রচনাটা ঠিক কি, সেটা তুমি ভালো করে আগে জেনে নাও, তারপরে লিখতে শুরু করো। দম করে এক লাইন পড়ে নিয়ে একটা ডিসিশন নিয়ে লিখতে শুরু করো না। এর ফলে তোমাদের মারাত্মক যেটা ভুল হয়েছে, এবারে আরেকটা রচনা ছিল আত্মকথামূলক রচনা, একটা ছেঁড়া নোটের আত্মকথা। এই যে একটা ছেঁড়া নোটের আত্মকথা রচনাটা ছিল, তোমরা অনেকে বলবো না, এটা 2 থেকে 3 জনই করেছো। ওই ভুলটাও যেমন 2 থেকে 3 জন করেছো, এটাও 2 থেকে 3 জন করেছো, কিন্তু আমি বিষয়গুলো মাথায় রেখেছি, বলতে পারো নোট ডাউন করে রেখেছি কোন ধরনের ভুল তোমরা করছো। এই যে ছেঁড়া নোটের আত্মকথা, সেখানে তোমরা কি করেছো, একটা নোটবুকের ছেঁড়া পাতার আত্মকথা লিখেছো। খুব ভালো করে মাথায় নাও, যদি ছেঁড়া নোটের আত্মকথা থাকে, ওটা কিন্তু অবশ্যই একটা ছেঁড়া টাকার আত্মকথা, ওটা কখনোই নোটবুকের ছেঁড়া পাতার আত্মকথা নয়। যদি নোটবুকের ছেঁড়া পাতার আত্মকথা হতো, তাহলে কিন্তু ডাইরেক্ট লেখা থাকতো যে একটা ছেঁড়া পাতা, নোটবুকের একটা ছেঁড়া পাতার আত্মকথা। কাজে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়নি, ভুলটা করেছো 2-1 জন। সেই জন্য আমি বলছি সচেতন হও, নাহলে কিন্তু পুরো রচনার 15 মার্কস তোমরা একেবারে হাতছাড়া করে ফেলবে প্রথমেই। এরপরে আসবো
তোমরা অনেকেই ইংলিশ কোটেশন বা কোনো পোয়েটের লেখা কোনো লাইন কিংবা কোনো বড় রাইটারের লাইন তুলে দিয়েছো, ভালো কথা, কিন্তু তোলার সময় অবশ্যই আমি বলবো যদি সেটা ইংলিশ হয় তাহলে বাংলা হরফে লেখার চেষ্টা করো। এটা যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা এবং তোমরা সবে ICSE দিতে চলেছ, কাজে একটু বাংলা হরফে লিখে সেটা তোমরা তোমাদের রচনার মধ্যে দিয়ে দাও। অবশ্যই রচনায় ভূমিকা এবং উপসংহার দেবে, আর যেটা বললাম প্যারাগ্রাফ চেঞ্জ। এরপরে আমি আসব পরের প্রশ্নে, মানে যেখানে তোমাদের সেকশন এতে কোয়েশ্চেন নাম্বার 2 প্যাসেজটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর কোনো মাথা ব্যথা নেই, খুব একটা ইজি ম্যাটার, কিন্তু তবুও মার্কস পেলাম না। অনেকেই ভেবে বসেছিল যে খুব ভালো লিখেছি, একেবারে আমি ফুল মার্কসটাই বোধহয় ক্যারি করতে পারবো, ওখানে বোধহয় 10 মার্কস ছিল, 10-এ 10 পাবো, কিন্তু পাওয়া গেল না। কেউ 8, কেউ 7, কেউ 5 পর্যন্ত পেল। কেন পেল? এবার বলি, তোমাদের যে প্যাসেজটা দেওয়া হয় সেই প্যাসেজটা খুব ভালো করে পড়ে বিষয়গুলো তোমরা দেখে নাও। তোমরা অনেকে ধরো মনে করো যে প্যাসেজটা তোমরা পরীক্ষার সময় পেয়েছো, সেটা তোমাদের জানা প্যাসেজ, কিন্তু সেই প্যাসেজটা তো আমি পুরো দিইনি, মানে জানা গল্পটা তো আমি তুলে দিইনি, আমি একটা অংশ দিয়েছি। তা আজই তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই অংশটার মধ্যে থেকে উত্তরটা লিখতে হবে। তোমার গল্পটা জানা আছে বলে বেশি করে উত্তরটা লিখে দিলে, এমনটা করলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। কাজেই তোমার প্যাসেজ থেকেই তোমাকে উত্তরটা লিখতে হবে, এটা একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে তোমরা ভাষাটাকে চেঞ্জ করোনি। আমি যেটা বারবার করে বলেছি, তোমাদের পরীক্ষার সময় দেখবে প্রশ্নপত্রের ওপরে কিন্তু লেখা থাকে যে ভাষা নিজের যেন হয়। একেবারে ডিটো তুলে দিলে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে না, যেটা অনেকেই করেছো, একদম ডিটো ওই অংশটাকে তুলে দিয়েছো, ফলে তোমরা মার্কস পাওনি। এটা কিন্তু একেবারেই করবে না। প্যাসেজ অত্যন্ত সহজ, ফুল মার্কস তোলা সহজ, কিন্তু এই বিষয়গুলো যদি তোমরা না খেয়াল করো তাহলে মার্কস পাবে না। আবার ধরো 2 মার্কস আছে একটা বিষয়, তোমরা খুব ছোট্ট করে একটা কথায় লিখে দিলে, এটাও কিন্তু মার্কস দেওয়া হয় না। একটা ওয়ার্ড বা একটা ছোট্ট কথায় আনসার লিখে দিলে কিন্তু কখনোই মার্কস পাওয়া যায় না। 2 মার্কসের জন্য মিনিমাম 2 থেকে 3 লাইন প্রশ্নের উত্তর হয়। এখন ডাইরেক্ট যদি কারোর নাম চাওয়া হয়, কোনো সাল চাওয়া হয়, সেক্ষেত্রে হয়তো ছোট উত্তর হয়, কিন্তু আমি শুধু সালটা বা শুধু নামটা লিখে দিলাম, সেটাও কিন্তু মার্কস পাওয়া যায় না। ফুল সেন্টেন্স তোমাকে লিখতেই হবে। এরপর আমি আসছি কোয়েশ্চেন নাম্বার 3-তে, গ্রামার পোর্শনে, যেখানে তোমরা MCQ টাইপের প্রশ্ন পাও। এখানে আমি কয়েকটা কপিতে দেখলাম, মানে কয়েকটা পেপারে দেখলাম, কয়েকজনের খাতায়, যারা কোয়েশ্চেন নাম্বার 3-1 আনসার নাম্বার সি কিংবা বি, মানে তোমাদের যেহেতু অপশান আছে ABCD কয়েকটা অপশান দেওয়া থাকে, সঠিক উত্তরের নাম্বারিংটা তোমরা করেছো, ওয়ার্ডটুকুও তুলে দাওনি। এক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশন দেব, তোমরা অতি অবশ্যই পার্টিকুলার নাম্বার তো দেবেই, তার সাথে ওই ওয়ার্ড অথবা ওই সেন্টেন্সটা অবশ্যই লিখে দাও। সব পরীক্ষক কিন্তু সমান হন না, মার্কস কেটে নিতে পারেন, এটা আমি বারবার বলছি। যতই ইনস্ট্রাকশন থাকুক, অনেকে কিন্তু মার্কস কাটে। কাজে তোমরা তোমাদের দিক থেকে ক্লিয়ার থাকবে। আর ICSE-তে এমন কিছু লিখতে হয় না যে তোমরা সময় পাবে না, 3 ঘন্টা এনাফ টাইম। তোমরা অবশ্যই একটা ওয়ার্ড বা একটা লাইন লিখলে এমন কিছু বেশি সময় নষ্ট হবে না। 8টা তো প্রশ্ন থাকে, তার মধ্যে এমন কি সময় যাবে? কাজে এই বিষয়টা একটু নজরে রেখো। এরপর আমি চলে যাব আরেকটা বিষয়ে, যেখানে ধরো গ্রামারে তোমরা দেখা যাচ্ছে যে 4টে অপশনের মধ্যে 2টো অপশন কারেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কোন আনসারটা লিখবে? আমি অবশ্যই বলবো যে আনসারটা একেবারে পার্টিকুলার পারফেক্ট বলে মনে হচ্ছে, খুব বেশিভাবে স্ট্রংলি কারেক্ট বলে মনে হচ্ছে তোমার, সেই আনসারটা কিন্তু লিখবে। 2টো আনসারই হয়তো সঠিক, কিন্তু কোথাও না একটু ওজন কম হয়, সেই জন্য একটু দেখে নিয়ে সব থেকে ভালো আনসার যেটা তোমার মনে হবে সেটাই তুমি লিখবে। এবার চলে যাব সেকশন বিতে, গদ্য পদ্যর ক্ষেত্রে। আমি বহুবার বলেছি গদ্য পদ্যর আনসার কিভাবে লিখতে হয়, আবারও বলছি, তোমরা কিন্তু গদ্য পদ্যর মানে নাম এবং রাইটারের নামটা প্রশ্নপত্রে পাও ঠিকই, কিন্তু তোমরা যখন আনসার লিখতে শুরু করছো, 10 মার্কসের আনসারে যে তোমাদের 4টে ভাগ থাকে 1, 2, 3, 4, সেখানে কোয়েশ্চেন নাম্বার 1-এ একেবারে পার্ট 1-এর যে প্রশ্নটা, সেখানে অতি অবশ্যই গল্প বা কবিতার নাম এবং তার রাইটারের নাম তোমাকে উল্লেখ করতে হবেই, যদি প্রশ্নে না চাওয়া হয় তা সত্ত্বেও। এটা কিন্তু মাস্ট, না হলে তোমাদের মার্কসটা কাটা যাবে। এবার বলবো প্রশ্ন অনুযায়ী উত্তর লেখা। ধরো আমি একটা
সেন্টেন্স তোমাদের বলছি, ভালো করে শুনবে। রমেন প্রতিদিন সকালবেলা গঙ্গার ধারে বেড়াতে যায় বলে জেলেদের মাছ ধরা দেখতে পায়। রমেন বেড়াতে যায় বলেই জেলেদের মাছ ধরা দেখতে পায়, কিন্তু প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে রমেন প্রতিদিন কোথায় যায়। আমি দেখলাম এই ধরনের প্রশ্নে যেহেতু একটা সেন্টেন্সে বা একটা বড় অংশে নিয়ে উত্তরটা দেওয়া আছে, অনেকেই লিখে দিচ্ছে পুরোটাই রমেন প্রতিদিন সকালবেলা গঙ্গার ধারে বেড়াতে যায় বলে জেলেদের মাছ ধরা দেখতে পায়। প্রশ্নে তো সেটা চাওয়া হয়নি, তাহলে তুমি কেন লিখবে এতগুলো কথা? তোমাকে পরিষ্কার লিখতে হবে রমেন প্রতিদিন সকালে গঙ্গার ধারে বেড়াতে যায়, কারণ ঠিক এতটুকু প্রশ্ন তোমাদের চাওয়া হয়েছে। এটা গেল ছোট প্রশ্নের কথা। কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 মার্কসের আনসার তোমরা খুব শর্টে লিখে শেষ করে দিচ্ছ। 3 মার্কসের আনসার মানে 2 মার্কসের আনসার যদি 2 লাইন হয়, 3 মার্কসের আনসারকে 4 লাইনই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। 3 মার্কসের আনসার 4 লাইনও হতে পারে, 5 লাইনও হতে পারে, 8 লাইনও হতে পারে, 10 লাইনও হতে পারে। প্রশ্নটার উপর ডিপেন্ড করছে যে তোমাকে ঠিক কতটা লিখতে হবে। যেহেতু 3 মার্কস, সেহেতু ওই সম্পর্কিত মানে ওই আনসার সম্পর্কে যেগুলো তথ্য তুমি পাচ্ছ গদ্য বা পদ্য থেকে, সমস্ত তথ্যগুলো তোমাকে দিতে হবে। সবকটা পয়েন্ট আছে কিনা দেখে তবে কিন্তু মার্কসটা তোমাদের দেওয়া হবে। সমস্ত পয়েন্ট যদি তোমরা ঠিকঠাক লিখতে পারো, সেখানে কিন্তু লাইন বিচার করা হয় না। কিন্তু 8 লাইনের একটা আনসার এক্সপেক্ট করা হচ্ছে, সেখানে যদি তুমি 2 লাইনসের আনসারটা শেষ করে দাও চোখ মুখ বুঝেই, পরীক্ষক কিন্তু সেখানে খুব মার্কস কম দেবে, 1, 1.5 এরকম মার্কস তোমাদের প্রথমেই বসিয়ে দেবে। এরপর একটা ভালো কথা যেটা আমার খুব ভালো লেগেছে, এবছর আমি দেখেছি এবছরের ছাত্রছাত্রীদের খাতায় স্পেলিং মিস্টেক কম। এটা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় তোমরা টেক্সট পড়ছো ভালোভাবে, সেই জন্যই স্পেলিং মিস্টেক তোমাদের কম হয়েছে। আর একটা বিষয় আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কিন্তু বিষয়টার নলেজ খুব ভালোভাবে আছে। তোমরা বিষয়টা কিন্তু ভালোভাবে জানো, কিন্তু তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা সঠিক আনসারটা ঠিক কোথা থেকে কতটা লিখবো সেটা ধরতে পারছো না। সে বিষয়ে সচেতন হওয়ার জন্য তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেখতে হবে ঠিক কিভাবে লেখা হয়। আর আবার বলছি, বাজারে যে নোটবুকগুলো পাওয়া যায় সেখানে কিন্তু প্রচুর মানে যেহেতু 10টা প্রশ্ন একটা চ্যাপ্টারের ওপর তারা দেবে, সেক্ষেত্রে 10টা আনসার যদি এক হয়ে যায় তাদের চলবে না। মানে বইটা ভালো করে চালাতে গেলে তাদের 10টা আনসারই 10 রকম করে দিতে হবে, এই মেন্টালিটি নিয়ে তারা তৈরি করে। সেখানে অনেক ভুল থাকে, অজস্র ভুল থাকে এবং অতিরিক্ত লেখা থাকে। আমি বলবো সেই নোটবুকগুলো তোমরা অ্যাভয়েড করো, তোমরা টেক্সট পড়ে আনসার লেখার চেষ্টা করো। আর যারা মনে করবে আনসার লিখতে পারছো না, আমার সাহায্য দরকার, তাদের আমি বলবো তোমরা আমার পিডিএফ নোটস কিনতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবে। তবে আবার বলছি, পিডিএফ নোটস কিন্তু বাধ্যতামূলক নয়। যদি তোমরা মনে করো, আমি খুব জোর দিয়েই বলছি, বাজারে যে নোটবুকগুলো চলে তার থেকে আমার নোটস অনেক উন্নত মানের, কারণ আমার পরিশ্রমের ফসল। আমি সম্পূর্ণ টেক্সটের উপর ভিত্তি করে কিন্তু সেই পিডিএফ নোটসটা তৈরি করি। আর সেই নোটসগুলো থেকে তোমরা যদি পড়ো তাহলে ফিল করতে পারবে যে ঠিক কতটা উত্তর তোমাদের লেখা প্রয়োজন। এমন নয় যে আমার নোটটা পড়োনি বলেই আমি কিন্তু কেটে দিয়েছি, তা একেবারেই নয়। তোমরা সঠিক আনসারটা লিখতে পারোনি, ঠিক কতটুকু দরকার ততটা লিখতে পারোনি, সমস্তটা লিখে গেছো, এটাই হয়ে গেছে সমস্যা। যাই হোক, এরপরে আমি আসবো পদ্যর ক্ষেত্রে। পদ্যর ক্ষেত্রেও একই সমস্যা, তোমরা লেখকের নাম লিখছো, কবিতার নাম লিখছো না, কবির নাম লিখছো না। তারপর এবারে যেটা হয়েছে, আমি বঙ্গভূমির প্রতি কবিতা থেকে যে 3 নম্বরের একটা প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন থাকে, তার মধ্যে 4 নম্বরে যে প্রশ্নটা থাকে মানে পার্ট 4-এ যে প্রশ্নটা থাকে, সেখানে আমি দিয়েছিলাম প্রথমে লাইন তোলা ছিল বঙ্গভূমির প্রতি, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, এই লাইনটা তোলা হয়েছিল। 3টে প্রশ্ন করা হয়েছিল। তারপরে 4th যে প্রশ্নটা 3 মার্কসের, সেখানে আমি বলেছিলাম যে কি জীবন মৃত্যু সম্পর্কে কবির যে একটা ধারণা এবং যে ধারণাটা ভীষণভাবে অমোঘ আমাদের জীবনে, সেটা কবি কিভাবে বিবৃতি দিয়েছে, মানে কি সেটা লেখো, এরকম একটা প্রশ্ন ছিল। তোমাদের অনেকেরই ধারণা আমি দেখলাম যে লাইনটা তুলে দেওয়া হয় সেই লাইন থেকেই আনসার লিখতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা কিন্তু ভুল। যখন তোমাদের কোনো লাইন তুলে দেওয়া হয় সেই লাইন থেকে প্রশ্ন অবশ্যই দেওয়া হয়, কিন্তু তার মানে এই নয় ওই লাইনের মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। তোমাকে কিন্তু অন্য লাইন থেকে বিষয় নিতেই হবে, আনসার কিন্তু দিতেই হবে, কারণ 4টে প্রশ্ন সম্পূর্ণ 2 লাইনে শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। সেই কারণেই বলছি, জীবন মৃত্যু সম্পর্কে একটা বিশেষ তথ্য কিন্তু কবিতায় ছিল।
কবি নদীকে কখনো উল্লেখ করেছেন, কবি জীবন মৃত্যু বলতে গিয়ে যে সমস্ত উপমা ব্যবহার করেছেন সেগুলো সব তোমাদের ব্যবহার করতে হবে, কবির নিজের ধারণা ব্যবহার করতে হবে, সবটা লিখতে কিন্তু তোমাকে হবে, তবে তুমি সম্পূর্ণ আনসারের মানে সম্পূর্ণ ফুল মার্কসটা তুমি তাহলে পাবে। এ বিষয়ে অবশ্যই সচেতন হবে তোমরা, যেটা সচেতনতা অবলম্বন করনি। এরপরে আমি আসব যে ঠিক প্রশ্নের উত্তর। ধরো তোমরা যে পার্টে পার্টে প্রশ্ন পাচ্ছ, অনেকে আমি দেখলাম 3 নম্বরের প্রশ্নে পুরো কবিতার সারাংশটা লিখে দিয়েছো। এমন করলে কিন্তু কখনোই চলবে না, সেখানে কিন্তু মার্কসটা তোমরা পাবে না। আবার ধরো কোনো, এটা তোমাদের এবারে মক টেস্টে আমি প্রশ্ন দিইনি, এটা আইএসসির ক্ষেত্রে হয়েছে। ধরো চরিত্র চাওয়া হয়নি, একটা লাইন তুলে বলা হয়েছে এর ওপর থেকে তুমি ওই চরিত্রটার কি ধরনের মানসিকতার পরিচয় পাও বা এরকম ধরনের একটা কিছু প্রশ্ন। সেক্ষেত্রে আমি দেখছি পুরো ডাইরেক্ট চরিত্রটা লিখে দেওয়া হয়েছে, চরিত্র তো চাওয়া হয়নি, ঠিক কি প্রশ্ন চাওয়া হয়েছে সেটা বুঝে তুমি আনসার লেখো। আর একটা কথা অবশ্যই বলবো যে তোমরা যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটায় গিয়ে সোজা স্ট্রাইক করো, মানে উত্তরটা যখন লিখবে সরাসরি কিন্তু আগে সেই প্রশ্নটায় স্ট্রাইক করো কি চাওয়া হয়েছে। ওই যে আমি বললাম যে জীবন মৃত্যু সম্পর্কে কবি কোন অমুক সত্য কথা প্রকাশ করেছেন, এখানে তুমি প্রথমেই স্টার্ট করবে এই আনসারের ক্ষেত্রে একদম প্রথমেই যে আলোচ্য কবিতায় কবি জীবন মৃত্যু সম্পর্কে একটা বিশেষ সত্যকে প্রকাশ করেছেন যেটা আমাদের জীবনে অমোঘ সত্য। এই হচ্ছে স্টার্টিং, যাতে পরীক্ষক পুরো বুঝতে পারে তুমি ডাইরেক্ট সেই আনসারটাই স্টার্ট করছো। এইভাবে তোমাকে কিন্তু বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করতে হবে, তা না হলে তোমাদের অযাচিত অনেক মার্কস কেটে যাবে। আমি অনেকের ক্ষেত্রে এবার দেখেছি যারা 50 আপ মার্কস পেয়েছে বা 45-এর উপরে মার্কস পেয়েছে, তাদের কিন্তু টেক্সট ভালো করে পড়া আছে কিন্তু আনসার লেখায় প্রচুর গাফিলতি আছে, ঠিক সেই কারণে তারা মার্কসটা অনেকটাই হারিয়ে ফেলেছে। আবার গ্রামারের ক্ষেত্রে মার্কস কমে গেছে অনেকের, এমনটা আছে, প্যাসেজে মার্কস গেছে এমন আছে। রচনার ক্ষেত্রে তো এবারে পারফরমেন্স আমি একটু কম ভালো দেখেছি, মানে বেশিরভাগই একটু খারাপ দেখেছি। একমাত্র যারা 60-র ওপর মার্কস পেয়েছে তাদের রচনা খুব ভালো হয়েছে, তারা রচনাতে অনেকটা মানে 12.5, 13, 14 পর্যন্ত অনেকে তুলতে পেরেছে, সেই জন্য তাদের মার্কসটা কিন্তু অনেকটাই উঠে গেছে। প্যাসেজে ফুল মার্কসটা তুলতে পেরেছে। লেটার রাইটিং, যেটা নিয়ে আমি বলতে ভুলে গেলাম, লেটার রাইটিংয়ে তোমাদের কিন্তু এখনও ফরম্যাট ঠিক হচ্ছে না। বডিতে 3টে প্যারাগ্রাফ করতে বলেছিলাম আমি বারবার করে, তোমরা 1 প্যারাগ্রাফে লেটার রাইটিং কমপ্লিট করে ফেলছো। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সচেতন থাকতে হবে। কাজেই তোমরা যদি এই বিষয়গুলো সচেতন থাকো তোমরা কিন্তু প্রত্যেকে 90%-এর উপর মার্কস পেতে পারো। আর আমি এটা ভালোভাবে বুঝতে পারছি তোমরা অনেকেই আমার ভিডিও খুব ভালোভাবে দেখছো, বুঝতে পারছো এবং টেক্সট পড়ার অভ্যাস তোমরা তৈরি করেছো। কাজে এই বিষয়গুলো একটু সচেতন হয়ে যাও, তাহলে দেখবে তোমাদের কোথাও কোনো সমস্যা আর হচ্ছে না। তাহলে খুব তাড়াতাড়ি আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর অবশ্যই বলবো যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দাও, একটা ভিডিওকে শেয়ার করো যাতে এই ভিডিও আরও অনেকে দেখতে পায় এবং আমিও আমার উৎসাহ পাই তোমাদের জন্য কাজ করতে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব ভালো থেকো।